আসসালামু আলাইকুম। আমরা ফখরুদ্দিন আহমেদের নাম নিশ্চয়ই খেয়াল আছে না আমাদের, যে উনি যেই সময় 2 বছর ছিল প্রধান উপদেষ্টা 2007 থেকে 2009, তো ওই সময় একটা দেশের মধ্যে অন্যরকম অবস্থা হয়েছিল, ঠিক না? যে বলা যেতে পারে রেডিক্যাল চেঞ্জ। আমার ছোট ভাই রাজীব সিং বলতেছিল যে ওনার সময় একদম বড় রকমের আমরা ম্যাসিভ, বলা যেতে পারে অ্যাটাকিং মুড দেখছিলাম, যদিও ব্যাকড বাই আর্মি গভর্নমেন্ট ছিল, মানে এটা আর্মিটাই হচ্ছে যে পেছনে ছিল এবং যাকে তাকে অনেক রকমের ভাবে হচ্ছে যে নতুন নতুন কিছু পদক্ষেপ নিয়েছিল। তা ফখরুদ্দিন আহমেদ কিন্তু 2001 থেকে 2005, ওই 5 বছর কিন্তু উনি সম্ভবত বিএনপির সময়, ওই সময় হচ্ছে উনি প্রধান হচ্ছে যে বাংলাদেশ যে ব্যাংক, সেটা হচ্ছে গভর্নর। তা একটা দেশ কিভাবে সামনে আগাচ্ছে না পিছাচ্ছে, এটার কিন্তু আমি বলবো যে 80% থেকে 90% যেই সূচকটার উপর নির্ভর করে সেটা হচ্ছে ইকোনমি। অর্থনীতি যেই দেশের যত ভালো, সেই দেশ তত সামনের দিকে যায়। এই যে সারা পৃথিবীতে বর্তমানে যে আমেরিকার সাথে টক্কর দিয়ে বলা যায় অনেক ক্ষেত্রে আমেরিকা ঘোল খাওয়াচ্ছে চায় না, এটা কিসের উপর ভিত্তি করে? ইকোনমি। তারা কিন্তু অর্থনৈতিকভাবে এখন সত্যিকার অর্থে আমেরিকার চেয়ে শক্তিশালী অবস্থায় আছে, এবং এই কারণে এখন এআই বলি, নতুন নতুন টেকনোলজি বলি, তারপর ইনফ্রাস্ট্রাকচার বলি, ইউনিভার্সিটির পড়াশোনার মান বলি, প্রত্যেকটা ক্ষেত্রে হিউজ হচ্ছে যে ইমপ্রুভমেন্ট আসছে হচ্ছে চায়নার। এটার পিছনে কারণটা কি? ইকোনমি যেই দেশের যত হচ্ছে স্ট্রং হয়, সেই দেশ সবগুলো ইন্ডিকেটরে তত ভালো করার সুযোগ হয়। তা একটা দেশের অর্থনীতি যেমন ওই দেশের প্রধান একটা মানদণ্ড, ঠিক তেমনি করে অর্থনীতিটা কার দ্বারা নিয়ন্ত্রিত হবে, তার যদি আমি বলি কমান্ডার ইন চিফ, তাহলে এইটা হচ্ছে গভর্নর। বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর, উনি কিন্তু ওনার আন্ডারে সবগুলো ব্যাংক রয়েছে। এবং দেখেন, এখন পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সম্ভবত তারেক রহমান কত 11তম মনে হয় প্রাইম মিনিস্টার, আর গভর্নর এখন পর্যন্ত হয়েছে মাত্র, এখন যিনি নিয়োগ পেয়েছেন আমরা জানি মোস্তাকুর রহমান, ইনি হচ্ছে 14তম গভর্নর। তা উনি কেমন লোক সেটা তো আমরা সময় হলে আরো জানতে পারবো। তবে আমি যেটা ক্যালকুলেশন করে দেখলাম যে ওনার আগে যিনি ছিলেন আহসান এইচ মনসুর, উনি মানে এনার পূর্ববর্তী যিনি, যাকে হচ্ছে যে এই যে বাদ দিয়ে এই যে মোস্তাকুর রহমানকে বসানো হলো, আগের জন ছিল আহসান এইচ মনসুর। উনি হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ছেন এবং একই সাথে হচ্ছে কানাডা থেকে হচ্ছে ইউনিভার্সিটি থেকে হচ্ছে মাস্টার্স করছেন এবং পিএইচডি করছেন। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে ওনার স্ক্যান্ডাল কোনো কিছু নাই, মানে ওনার স্বচ্ছতা ছিল, এটা প্রমাণিত। এখন মোস্তাকুর রহমান এনাকে যে নিয়োগ দিয়েছে, আমরা আশা করি ইনি ভালোভাবে চালাবেন। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো যে মানে যিনি গভর্নর হন, যেমন কারা কারা আগে বাংলাদেশের গভর্নর ছিলেন আপনারা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। একটা হচ্ছে যে বিখ্যাত গভর্নরদের নাম দেখেন, তার মধ্যে 1 নম্বরে আমার মনে হয় থাকবেন হচ্ছে ফখরুদ্দিন আহমেদ। উনি 2007 থেকে 2009 যখন উনি হচ্ছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ছিলেন, দেখেন যে ওই যে আমি বলছিলাম, আমার ছোট ভাই যে রাজীব বলতেছিল, একটা ম্যাসিভ চেঞ্জ আসছিল। ভালো খারাপ কারো ক্ষেত্রে এটা পজিটিভ নেগেটিভ, কিন্তু একটা বড় রকমের নিয়ে আসছিল। এরপরে হচ্ছে সালেউদ্দিন আহমেদ, নিশ্চয় আমরা জানি। আর এখন যিনি আছেন আতিউর রহমান ছিলেন মনে হয় হচ্ছে 2009 সালের দিকে, যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছিল। তা আমরা যেটা দেখছি যে সাধারণত বাংলাদেশ ব্যাংকের গভর্নর যারা হয় খুব পজিটিভ মানুষ হন। এইটা হচ্ছে আমরা দেখতে পাবো। আমার মতে একটা জিনিস হলো কি, একজন লোক আসলে পজিটিভ না নেগেটিভ, সেটা তো বোঝা যাবে যে হচ্ছে যে ওনার প্রিভিয়াস অতীতের যে ঘটনাগুলো। তো এখন আমরা জানি না এটা সত্যি মিথ্যা, অনেক জায়গায় শুনি যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার নাকি ঋণ খেলাবে, এখন এটা সত্যি মিথ্যা জানি না, না জেনে আসলে বলাটা মুশকিল। এখন যদি এটা যেহেতু ভেরিফাই করতে পারি নাই, কয়েক জায়গা থেকে তথ্য পেয়েছি আর সত্যি মিথ্যা, তো ওরা যদি ঋণ খেলাপি থাকে তাহলে তো ভয়ঙ্কর। আমি জানি না এটা সত্যি মিথ্যা, কেননা একজন মানে হচ্ছে যিনি গভর্নর হবেন, ওনার যদি ঋণ খেলাপির সাথে সম্পর্ক থাকে তাহলে তো ভয়ঙ্কর। এটা এই জায়গাটা আমি জানি না যেহেতু। আর যদি উনি ফ্রেশ মাইন্ডেড পিপল হন এবং যদি খুব যোগ্য হন, ওনাকে দেখে যদি অন্যরা উৎসাহিত হয় যে না আমরা হচ্ছে পজিটিভলি কাজ করব, তাহলে তো দেশের জন্য ভালো। আর না হলে যেটা হতে পারে, একজন গভর্নর যদি ডিসিশনের ক্ষেত্রে মানে হচ্ছে প্রবলেম তৈরি করে, তাহলে কি হইতে পারে দেখেন। মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি আমরা নাম শুনছি না? সহজ করে বুঝাই দেই। ধরেন যে আপনার কাছে এখন 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা দিয়ে আপনি ধরেন যে 1000 বস্তা ধরেন যে হচ্ছে যে সিমেন্ট পাইতেন। এখন যদি সিমেন্টের দাম দ্বিগুণ হয়ে যায়, তাহলে আপনার পকেটে 1 লাখ টাকা আছে, তখন আপনি সিমেন্ট পেয়ে যাবেন কিন্তু হচ্ছে 500 বস্তা। তার মানে আপনার যে টাকাটা আপনি কষ্ট করে 1 লাখ টাকা ছিল, সেইটা যখনই হচ্ছে যে জিনিসের দাম ডাবল হয়ে গেছে, তখনই কিন্তু আপনার টাকা ওইটাই আছে, কিন্তু আপনি জিনিস পাইলেন মাত্র অর্ধেক। তাইলে আপনার কিন্তু অর্ধেক টাকা হাওয়ায় উড়ে গেল।
যেমন আমরা বারবার বলি যে ডক্টর ইউনূস স্যারের সাথে আমাদের দেশের সবচেয়ে বড় যে ক্ষতির থেকে আমরা বাঁচছি সেটা হলো যে বড় রকমের মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি ঘটে নাই, বড় রকমের। কারণ একটা দেশে যখন বড় রকমের একটা গণ অভ্যুত্থান বিপ্লব এরকম ঘটে, তারপরে দেখা যাচ্ছে অর্থনৈতিকভাবে বিশাল একটা হচ্ছে যে মানে আপস অ্যান্ড ডাউনস হয়। এতে করে দেখবেন যে টাকার যে ভ্যালুটা এটা অনেক কম বেশি হয়ে যায়। তো সেটা কিন্তু ইউনূস স্যারের সময় হয়নি। এবং যিনি হচ্ছেন যে গভর্নর হন, উনি কিন্তু বাই পোস্ট ওয়ার্ল্ড ব্যাংকের হচ্ছে যে একজন মেম্বার হয়ে যান। তারপর IMF যে আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এরপরে হচ্ছে সমস্ত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এগুলোরও হচ্ছে যে উনি ওইটা যেটা বলে রয়েছে যে ওগুলোর হচ্ছে সদস্য হয়ে যান। তা আমার মতে হচ্ছে যে গভর্নর যদি সৎ থাকেন তাহলে আর্থিক কেলেঙ্কারি থেকে দেশ মুক্ত থাকবে, ব্যাংকগুলোর হচ্ছে যে ঋণ খেলাপির পরিমাণটা কমবে, তারপরে হচ্ছে যে ডলারের যে দামটা আছে ইন্টারন্যাশনালি সেটা ঠিক থাকবে, শেয়ার বাজারটা ঠিকভাবে কাজ করবে। হ্যাঁ, তার মানে গোটাল ইকোনমির যে মেইন কমান্ডার ইন চিফ ইনি হচ্ছেন গভর্নর। তো ইনি যদি সৎ হন, সততার সাথে কাজ করেন, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর না হলে পকেটে টাকা থাকবে কিন্তু আপনার টাকা দিয়ে যে জিনিস আপনি কিনবেন সেটা দেখা গেল দাম বেড়ে গেলে কিন্তু কম পাবেন, এটা ডেঞ্জারাস। ঠিক আছে, এই জন্য মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতিটা যদি কন্ট্রোল হইতে থাকে তাহলে দেশের জন্য খুব ভালো। আর এটা যে আনকন্ট্রোল হয়ে যায়, এক্ষেত্রে আমি বারবার যেটা বলি যে যে গভর্নরের পোস্টটা আমি তো বারবারই বললাম যে কমান্ডার ইন চিফ মানে হচ্ছে উনি আসলে কি ডিসিশন নিচ্ছেন সেইটার উপরে কিন্তু এই সবগুলো প্যারামিটার কাজ করবে। আর এখন পর্যন্ত যতজন গভর্নরের লিস্ট দেখলাম তার মধ্যে পড়াশোনা, যাই হোক পড়াশোনার ডিগ্রি দিয়েই তো একজনের আমরা জাজ করি না, সততার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। ফোনে কথা বলার সুযোগ নেই কাউসার, এইখানে লাইভে বললে আমি বলবো, ঠিক আছে। ফোনে আমি আসলে ওইভাবে কথা বলা আসলে সুযোগ হয় না, খুব দুঃখের সাথে বলছি, অনেকগুলো কাজ থাকে একটার পর একটা। এখানে যে কোনো প্রবলেম বলতে পারেন, অথবা আমাদের পেজে আপনি মেসেজ করে জানালে, সেটা জানালে আমি যে কোনো সময় লাইভে এসে কথা বলবো। আর ফোনে কথা বলতে চাইলে আমার ছোট ভাই আছে ডক্টর নোবেল, তাকে হচ্ছে আপনি দেখাতে পারেন, কোনো প্রবলেমের ইয়া হতে পারে, সে বাংলাদেশ ও সারা দুনিয়ার বহুগুলো দেশ থেকে হচ্ছে ইন্টারন্যাশনাল সে রুগী দেখে, হ্যাঁ, তাকে দেখাতে পারবেন। আমাকে হচ্ছে আমার সাথে কথা বলা, এই যে অনলাইনে আমি যখন লাইভে আসছি তখনই আপনি আর লিখে জানাতে পারেন, দরকার হলে সেটা নিয়ে আমি আলোচনা করবো যে কোনো কিছু হয়। তা আমরা আশা করছি যে ইনশাআল্লাহ যে বর্তমান যে গভর্নর আছেন উনি নৈতিকতা ঠিক রেখে সততার সাথে হচ্ছে কাজগুলো করবেন, এবং উনি যদি সততার সাথে কাজ করেন তাহলে হচ্ছে অর্থনৈতিক দিক থেকে আমরা স্থিতিশীল অবস্থায় থাকবো। তা আমার মনে হয় যে প্রত্যেক মানুষজনের, আমাদের দেশটা দেখেন, ভোট দিচ্ছেন, কাজ শেষ না কিন্তু, কাজ কেবল শুরু হয়েছে। এই যে বর্তমান সরকার যে কাজগুলো করছে এই কাজগুলো ভালো হলে আমরা অ্যাপ্রিসিয়েট করব, আর যদি এগুলোর মধ্যে দেশের ক্ষতি হয় তাহলে সেটা আমাদের জানাইতে হবে। তবে দলগানা হওয়া যাবে না, এটা খুব খারাপ। হ্যাঁ, যে অন্ধভক্ত আছে না, এগুলো একদম ফালতু জিনিস, এটা বাতিল, এটা বাতিল করে দেশের মানে ইয়া হইতে হবে, মানে দেশের হচ্ছে উন্নতি নিয়ে চিন্তা করতে হবে যে দেশ কিসে ভালো হবে। আর দেশ ভালো হওয়ার ফর্মুলা খুব সহজ, প্রত্যেকের মেরিট অনুযায়ী যাতে আমরা লোক বসাই, যার যত কোয়ালিটি ভালো তাকে বসাইতে হবে। তাইলে কি হবে, দেখা যাবে যে মেরিট অনুসারে যদি বসায় তাহলে ওই লোকটা সবচেয়ে ভালো কাজ করতে পারবে, ভালো কাজ করলে অটোমেটিক কর্মসংস্থান তৈরি হবে, কর্মসংস্থান তৈরি হলে মানুষ কাজ করবে, মানুষ কাজ করলে টাকা হচ্ছে দৌড়াদৌড়ি করবে, টাকা যত দৌড়াবে, টাকা দৌড়ানো হচ্ছে শরীরে রক্ত দৌড়ানোর মতো, রক্ত দৌড়াইলে যেমন শরীর পরিষ্কার থাকে, টাকা যত একটা দেশে সার্কুলেট হইতে থাকবে, দৌড়াবে, অর্থনীতি তত হচ্ছে গতিশীল হবে, দেশের স্বাস্থ্য তত চমৎকার হবে। তাহলে এই যে টাকা দৌড়ানোর জন্য হচ্ছে যে এই যে অর্থনৈতিক ইকোনমিক্যাল যে স্টেবিলিটি, এইটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, নাবিল ভাই টিউমারের সমস্যা নিয়ে কিছু বলুন কি? আচ্ছা, এগুলো নিয়ে আমরা যেদিন আমরা হেলথ রিলেটেড ইয়া নিয়ে আসি সেদিন আমরা ইনশাল্লাহ বলবো। তো আমার মনে হয় জিনিসগুলো একটু মাথায় নেব। আর বর্তমান সরকার যারা আসছে আমরা দোয়া করি, কারণ এরা ভালো করা মানে দেশ ভালো, আর যদি এনারা খারাপ করে তাহলে এই যে ক্ষতি হলে দেশে সবারই হবে। তাই জন্য আমরা খুব রিয়েল পিকচারটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর প্রত্যেককে বলবো দলকানা হওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, যে বিএনপির কেউ একটা ভালো কাজ করলো সেটা বলবো, বিএনপির কেউ খারাপ করলো সেটা বলবো, জামাতের কেউ ভালো করলো বলবো, খারাপ করলো বলবো। আর অন্য পার্টি তো এখন লাইলাতুল কি বলে এটা, মানে একেবারে ওইটা অন্তিম, ওটা কি কয়, ওটা আইসিইউতে আছে না, বেশিরভাগ পার্টি এখন আইসিইউ সিসিউতে আছে। যাই হোক, আল্লাহ আমাদের দেশটাকে উন্নতির দিকে যাওয়ার জন্য সবাইকে, আর পার্ট টাইম পলিটিশিয়ান সবাইকে হইতে হবে। আমরা চাচ্ছি সারা দেশে সব লোক পলিটিশিয়ান হোক, তবে পার্ট টাইম, ফুল টাইম হলে প্রবলেম, কারণ হচ্ছে তখন টাকা টুকা থাকে না, দেখা যায় মানুষের পকেট থেকে টাকা নিয়ে খাওয়া লাগে। এটা থেকে আল্লাহ রহম করো। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।